হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোম্যান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনাদের মতামত জানাতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। বাঁধন হারা মনটায় আমার শাসন বারণ মানে না। তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই না। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। সারাটা জীবন ছায়ার মতন আমারই পাশে থাকো না। বুকের ঘরে যতন করে আমাকে তুমি রাখো না। আমার জীবন তুমি, আমার মরণ তুমি, কত আপন তুমি জানা নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। কাচের জানালা ভেদ করে সকালের সূর্যটা আঁচলের মুখে পড়তেই ঘুম ভেঙে যায় তার। ঘুম ঘুম চোখেই উঠে বসে খানিকটা বিরক্তি নিয়ে বলে, উফ, পর্দাটা সরালো কে রে? আমার এত আরামের ঘুমই 7 আপ ঢেলে দিল। ধুর। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বের হয় রেহান। আঁচলের কথা শুনে হেসে দিয়ে আঁচলের পাশে এসে বসে। আমি সরিয়েছি গো বউ। কেন, তোমার এখনো ঘুম হয়নি নাকি? হলে কি আর কিছু বলতাম? রেহান মুচকি হেসে আঁচলের গালে নিজের ভেজা চুলগুলো গিয়ে ঘষা দেয়। আঁচল ছিটকে সরে যায়। উফ, কি শুরু করলেন? এত ঠান্ডার মধ্যে আবার ভিজিয়ে দিচ্ছেন, তাও আবার মাত্র ঘুম থেকে উঠলাম। রেহান এবার আঁচলের গলার দিকে মাথাটা নিতেই আঁচল এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আপনাকে আমি খুন করব, সব সময় শুধু জ্বালিয়েই মারেন, বলেই হন হন করে ওয়াশরুমে ঢুকে পড়ে। রেহান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। একে তো আঁচলের অমন বোকা বোকা টাইপ কথা, তার মধ্যে আবার রাগের চোটে বেচারি ওয়াশরুমে কাপড় নিতেই ভুলে গেছে। এবার কি করবে সোনা? আমার হেল্প তো লাগবেই, দেখি কি করে আমাকে না ডেকে পারো। রেহান ডেভিল মার্কা হাসি দিয়ে বিছানায় পায়ের উপর পা তুলে বসে, শুধু ওয়েট করছে কখন আঁচল তার কাছে হেল্প চাইবে। রেহানের অপেক্ষার অবসান হলো, তবে কিছুটা ব্যতিক্রম। কারণ রেহান ভেবেছিল আঁচল তাকে ডাকবে, কিন্তু না। রেহান চুপচাপ বসে থাকায় আঁচল বেচারি ভেবেছিল রেহান হয়তো রুমে নেই, তাই চুপি চুপি ওয়াশরুমের দরজাটা খুলে মাথাটা একটু বের করে উকি দিতেই তার চোখ ছানা ভরা। এ কি খাটাস অশুভ ডেভিলটা দেখি পায়ের উপর পা তুলে খাটে বসে মুচকি হাসছে। আল্লাহ, এমন ভান করছে যেন মনে হচ্ছে তিনি আমার জন্যই ওয়েট করছিলেন।
তার মানে ডেভিলটা জানতো আমি কাপড় ছাড়াই ওয়াশরুমে চলে আসছি। আল্লাহ, তাও কিছু বললো না। ইচ্ছে করছে অসভ্যটার মাথায় তরমুজ ফাটাই, যত সব। রেহানকে এগিয়ে আসতে দেখি আঁচল হুড়মুড়িয়ে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে ফেলে। আমাকে একটা সাহায্য করুন, কাপড়গুলো ফেলে এসেছি, একটু এনে দিন। তুমি এসে নিয়ে যাও। কি? আপনার কি মাথা খারাপ নাকি? এইসব ফালতু কথা বাদ দিয়ে কাপড়গুলো দিয়ে যান বলছি। আমাকে কি তোমার চাকর মনে হয় নাকি? হ্যাঁ, আরে আজিব, আপনি আমার স্বামী, আপনি এইটুকু কাজ করতে পারবেন না নাকি? এইটুকু কাজের জন্য নিজেকে চাকর ভাবছেন কেন? অত শত বুঝি না, তোমার কাপড় লাগলে নিজে এসে নিয়ে যাও, ব্যাস। দিন না, এমন কেন করছেন? সামান্য একটু হেল্প করার জন্য এত বাহানা করা লাগে নাকি? ওকে, দিতে পারি, আগে মিষ্টি করে বলো। আমি নিশ্চয়ই ঝাল করে বলছি না, আপনি দিবেন নাকি সেটা বলুন তো। দিব না, অ্যান্ড ইট ইজ ফাইনাল। আরে শুনুন না। মিষ্টি করে বলো। হ্যাঁ গো, ও গো, শুনছো গো? শুনছি গো, বলো গো সোনা। আমার কাপড়গুলো দিন। এটা কি হলো? এত সুন্দর করে ডেকে এইভাবে কথা বলছো কেন? এটা তো রুলস মানা হলো না। দেখুন আমার ঠান্ডা লাগছে, প্লিজ কাপড়গুলো এনে দিন, অনেক কষ্ট হচ্ছে। রেহান আর কথা না বাড়িয়ে দ্রুত কাপড়গুলো নিয়ে আসে। তোমার মাথায় না জীবনে বুদ্ধিও হবে না। প্রবলেম হচ্ছে সেটা আগে বলবা তো নাকি? তাহলে কি আমি এতক্ষণ মজা করতাম? স্টুপিড কোথাকার, তাড়াতাড়ি চেঞ্জ করে বেরিয়ে আসো। আঁচল দরজাটা একটু খুলে হাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে দরজাটা লাগিয়ে দেয়। রেহান আলমারি থেকে অফিসের পোশাকগুলো বের করে আয়রন করছে। কিছুক্ষণ পর আঁচল বের হয়। কোথাও যাবেন? অফিস যাব। আমাকে বলে রাখলেই তো পারতেন, আয়রন করে রেখে দিতাম। আমি থাকতে তোমার কষ্ট করতে হবে না, বুঝলে? এইটুকু কাজ করলে কষ্ট কিসে শুনি? কষ্ট তো আছে বটেই, যাকে বাদ দাও। তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি, কেমন? তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিব। আপনার আর কিছু লাগবে? লাগলে বলুন, আমি দিয়ে যাই। হ্যাঁ লাগবে। কি বলুন, আমি রেখে যাচ্ছি। রেখে যাওয়ার জিনিস তো নয়, যেটা লাগবে আমি নিয়ে যাচ্ছি বলেই আঁচলের কোমর জড়িয়ে ধরে। কি হচ্ছে নাকি? এটা নিশ্চয়ই আপনার দরকারি জিনিস না? হুম, দরকারি আবার স্পেশালও বটে। উফ, ছাড়ুন তো। রেহান আঁচলের ঠোঁটের কোণে হালকা করে চুমু দিয়ে আঁচলকে ছেড়ে দেয়। হয়ে গেছে আমার জিনিস পাওয়া। আঁচল ভেঙচি কেটে রুম থেকে বের হয়ে নিচে চলে আসে। নিচে আসতেই দেখে রিমি চেয়ারে বসে ছোট বাচ্চাদের মতো পা নাচাচ্ছে। রিমি, নাও, এতক্ষণে আসার সময় হলো তোমাদের, তাই না? জানো খোদাই আমার পেটের ভিতর সপ্তম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সপ্তম? তা নয় তো কি, তোমরা জানো সবাই একসাথে খেতে না বসলে আমরা খাই না, তাই সবাই দেরি করে আসো। আমার মতো একটা শিশুকে খোদায় কষ্ট দিতে তোমাদের কলিজায় লাগে না, বলো তো? শিশু? রেহানের মা আসে। হয়েছে, আর ভাষণ দিতে হবে না। কে বলেছে তোমায় এভাবে না খেয়ে বসে থাকতে? খিদে পেয়েছে যখন খেয়ে নিলেই তো পারো নাকি? একা খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মা, তুমি আমার কাটা গায়ে নুনের চিটা দিচ্ছ। হ্যাঁ। আহ রিমি, মা তো মজা করছিলেন, তুমি শুরু করো, তোমার ভাই আসছে, বাবাও চলে এসেছে। না, ভাইয়া আসুক আগে। পাগলি মেয়ে। গুড মর্নিং। হ্যাঁ রে, এত লেট করে এসে আবারও গুড মর্নিং বলছিস? তাতে তোর কি? হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি শুরু কর তো। সবাই একসাথে খাওয়া শুরু করে। রেহান শোন, অফিসের কাজে কোনো সমস্যা হলে আমাকে বলবি, ওকে? হ্যাঁ বাবা। রেহান ব্রেকফাস্ট শেষ করে রুমে চলে আসে। এসেই আঁচলকে ডাকতে শুরু করে। উফ, ভাইয়ারটা যে কি, মাত্রই তো রুমে গেল, তার মধ্যেই ডাকাডাকি শুরু করে দিচ্ছে। ভাবি যে খেতে বসেছে, সে খেয়াল তার আসে?
আঁচল মা, একটু গিয়ে দেখ না। হ্যাঁ মা, যাচ্ছি, আমার খাওয়াও শেষ। আঁচল উঠে রুমে চলে আসে। রেহান হাতে টাই নিয়ে খাটে বসে আছে। আঁচলকে দেখে মুচকি হাসে। আপনার সমস্যাটা কি বলুন তো? এভাবে কেউ ডাকাডাকি করে? আজিব। কেউ ডাকাডাকি না করলেও আমি করি। আমার বউ আমি যখন ইচ্ছে যেভাবে ডাকবো, তাতে তোমার কি? হয়েছে দিন। আঁচল হাত বাড়াতেই রেহান টাইটা আঁচলের হাতে দিয়ে মুচকি হাসে। এটা নতুন কিছুই না, প্রতিদিনই রেহান একই কাণ্ড করে। রেডি হয়ে টাইটা নিয়ে বসে থাকে, আঁচল এসে পরাবে। আঁচল টাইটা নিয়ে রেহানকে পরিয়ে দেয়, আর রেহান দুই হাতে আঁচলের কোমর চেপে ধরে রাখে। নিন, হয়ে গেছে, এবার ছাড়ুন। বলেই আঁচলের গলায় মুখ গুঁজে দেয় রেহান। আঁচল এক ধাক্কায় রেহানকে সরিয়ে দেয়। জানতো সব সময় এইসব ঢং ভালো লাগে না। ও আচ্ছা, তোমার ভালো লাগে না তো? না, লাগে না। ওকে, তাহলে যার ভালো লাগে তার কাছে যাবনি। আঁচল রেহানের কথা শুনে রেগে তেলে ভাজা বেগুন হয়ে যায়। ওহ, তাই না? বউ। আঁচল রেগে এসে রেহানের টাইটা রেহানের গলায় পেঁচিয়ে ধরে। একদম মেরে দিব আপনাকে, একদম মেরে দিব। রেহান মুচকি হেসে আঁচলের কোমর জড়িয়ে ধরে। আচ্ছা, মেরেই ফেলো না, এটাই তো আমি চাই। আঁচল নিজেকে রেহানের কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইলে রেহান আঁচলকে আরো জোরে চেপে ধরে। অফিসে লেট হচ্ছে, ছাড়ুন। আঁচলের মুখটা উঁচু করে ধরে এক দৃষ্টিতে আঁচলের মুখের দিকে তাকিয়ে আছে। আঁচল চোখ বন্ধ করে খিঁচে আছে, চোখ জোড়া অনবরত কাঁপছে। রেহান নিজের মুখটা আঁচলের দিকে ধীরে ধীরে এগিয়ে নেয়, কিন্তু বেচারার ইচ্ছাটা আর পূরণ হলো না। হঠাৎ করে ফোন এসে রোয়ান্সের 13টা বাজিয়ে দেয়। ফোনের রিংটোনে আঁচল রেহান দুজনে ধ্যান ফেরে। আঁচল ছিটকে সরে যায়। রেহানের এতটাই রাগ উঠেছে যে ইচ্ছে করছে এই ফোনটা আছাড় দিয়ে টুকরো টুকরো করে দিতে। রেহান ফোনটার দিকে তাকিয়ে অসহায়ভাবে বলে, দিলি তো আমার রোমান্সে জল ঢেলে। বাই দ্য ওয়ে, ফোন দিয়েছিল কে? রেহান দ্রুত কল লিস্টটা চেক করে দেখে সিম কোম্পানির ফোন। এবার রেহান আরও রেগে যায়। এদিকে আঁচল রেহানের এমন কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। আহারে বেচারা। দাঁড়াও না, রাতে কিভাবে পার পাও আমিও দেখে নেব, ওয়েট করো। রেহানের কথায় আঁচলের বিন্দুমাত্র পরিবর্তন নেই, সে হেসেই যাচ্ছে। রেহান রেগে রুম থেকে বের হয়ে আসে। বিকেলে ফোনের রিংটনে আঁচল লাফিয়ে শোয়া থেকে উঠে বসে। বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতেই দেখে রেহানের কল। ওফ, এই লোকটা অল টাইম আমার ঘুমের 13টা বাজানোর জন্য রেডি থাকে। ধুর। আঁচল ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে, বেবি কি করছো? আমার মাথা আর আপনার মন জু করছে। কেন, কোনো সমস্যা? আঁচল, এইসব কেমন ধরনের কথা? হ্যাঁ, ও, আমি কিছু বললেই দোষ, আর আপনি যে আমার স্বাদের ঘুমের কিমা বানিয়ে দেন তখন। হোয়াট ঘুমের কিমা? আর ইউ কেজি? এত ফটো ফটো না করে ফোনটা রাখুন। আঁচল, আমার খুব ঘুম পাচ্ছে। ওকে বেবি, তুমি ঘুমাও তাহলে, বাসায় এসে কথা হবে কেমন? খোদা হাফেজ। খোদা হাফেজ। রেহান ফোনটা রাখতেই আঁচল আবার ধফাস করে বিছানায় শুয়ে ঘুম দেয়। এত ঘুম যে কই থেকে আসলো বেচারি নিজেও বুঝতেছে না। সন্ধ্যার একটু আগে রেহান বাড়ি চলে আসে। এসে ড্রয়িং রুমে দেখে শুধু তার মা আর রিমি বসে টিভি দেখছে। মা, আঁচল রুমে একা কি করছে? তোমাদের সাথে বসে আড্ডা দিলেও তো পারতো। ভাইয়া, ভাবি তো ঘুমাচ্ছে। তখনই রেহানের মা বলল, হ্যাঁ রে, দুপুর থেকে মেয়েটা পড়ে পড়ে ঘুমিয়ে যাচ্ছে, তুই গিয়ে একটু দেখ না কি হলো। আমি কপালে হাত দিয়ে দেখে আসলাম, জ্বর বলে মনে তো হলো না। আচ্ছা আমি দেখে আসছি। রেহান রুমে গিয়ে দেখে আঁচল বাচ্চাদের মতো হাত পা এলোমেলো করে শুয়ে ঘুমাচ্ছে। রেহান আঁচলকে দুই একটা ডাক দেয়, তাও ওঠে না। রেহান নিজের ব্রাউজারটা খুলে রাখে, তারপর আঁচলকে কোলে তুলে নিয়ে সোজা ওয়াশরুমে নিয়ে যায়। বেসিনের সামনে দাঁড় করিয়ে নিজেই আঁচলের চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। পানির ছিটা পেয়ে আঁচলের ঘুম যেন চাঁদের দেশে চলে যায়। আঁচল হাত দিয়ে মুখটা মুছে রেহানের দিকে তাকায়। কখন এলেন? এখনই। তাহলে ফ্রেশ হয়ে নিতে পারতেন। হ্যাঁ, আমি ফ্রেশ হতে গেলে তো আরো ঘুমানোর সুযোগ পেতেন, তাই না? সন্ধ্যা যে হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? কি বলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে?
হ্যাঁ, এখন যাও কফি বানিয়ে নিয়ে আসো 2টা। আমি ফ্রেশ হয়ে আসছি, ওকে? আঁচল মুচকি হেসে চলে যায়। রেহান ফ্রেশ হয়ে খাটে বসে থাকে। আঁচল কফি বানিয়ে আনতেই একটা নিজের হাতে নেয় আর একটা রেহানকে দেয়। রেহান এক হাতে কফির মগটাই চুমুক দিয়ে আর এক হাতে আঁচলের কোমর জড়িয়ে ধরে আঁচলকে নিজের কোলে বসিয়ে দেয়। আরে কফিটা খেয়ে নিন না। খাচ্ছি তো। আঁচল আর কথা বলে না, চুপচাপ রেহানের কোলে বসে কফিটা শেষ করে। রাতে সবাই একসাথে ডিনার করতে বসে। তার মধ্যেই রেহানের বাবা বলে, রেহান, একটা কথা ছিল, যেহেতু রিমিও এখানেই আছে তাই কথাটা বলাই যায়। কি বাবা? আশরাফ আমার বিজনেস পার্টনার ছিল একসময়, এখন অবশ্য বন্ধুও বলতে পারিস। ওর ছেলে বাহিরে ছিল এতদিন, গত সপ্তাহে দেশে এসেছে। বাবা, আশরাফ আঙ্কেলের কথা বলছো? হ্যাঁ, ও তো কতবারই আমাদের বাড়িতে এসেছে বিভিন্ন অনুষ্ঠানে। তোর বিয়েতে ও তো এসেছিল, কিন্তু ওর ছেলে দেশের বাইরে থাকায় আসতে পারেনি। হ্যাঁ, কিন্তু কি হয়েছে? ও কাল আমাদের সাথে দেখা করছিল, ওর ছেলে আর রিমির বিয়ের ব্যাপারে কথা বলেছে আর কি। কি বলছো? হ্যাঁ, তোর বাবা আমাকে বলেছিল কথাটা। আমি বলেছি আগে তোদের মতামত নেওয়া যাক, পরে না হয় ওনাকে জানাবো। তোমরা যদি ভালো মনে করো তাহলে তাই করো, আর যদি রিমি রাজি থাকে তো। তাছাড়া আশরাফ আঙ্কেল খুব ভালো মানুষ, ওনার পরিবারের সবাই ওনার মতোই। ছেলেটাও হয়তো ভালো মনের মানুষ হবে, যদিও কোনোদিন দেখিনি তাকে। ছেলে তোদের পছন্দ হবে, আমি মোবাইলে ছবি দেখেছিলাম। তুমি দেখছো? আমরা তো দেখিনি, রিমিও তো দেখেনি। আহা, আসলে তো দেখতেই পাবি নাকি? হ্যাঁ, তাও ঠিক। আমাদের বাসায় একদিন ইনভাইট করলে কেমন হয়? হ্যাঁ, তাই করো। রিমি মাথা নিচু করে চুপচাপ সব শুনছিল, তারপর উঠে নিজের রুমে চলে যায়। রেহান, রিমির কি হলো? ওসব তুমি ছাড়ো তো বাবা, আমি ওকে জিজ্ঞাসা করে নিবনি। হ্যাঁ, তাই করিস, তোর কাছে নিশ্চয়ই সব বলবে। ওকে মা। রেহান উঠে নিজের রুমে চলে যায়, আঁচলও তার পেছন পেছন যায়। আঁচল, হ্যাঁ। তুমি একটু রিমিকে জিজ্ঞাসা করবে ওর কি হয়েছে? আই মিন, ও কি কাউকে ভালোবাসে? আচ্ছা, আমি জিজ্ঞেস করব। আঁচল বিছানায় শুতে গেলেই রেহান আঁচলের হাত চেপে ধরে। হচ্ছেটা কি? রাতেও কি শান্তি মতো ঘুমাতে দিবেন না নাকি? সারাটা দিন তো আমার ঘুম পণ্ড করে দিতে আপনি সদা প্রস্তুত। সারাদিন যাই করি না কেন, তোমার কি মনে হয় এখন তোমাকে ছেড়ে দিব? তার মানে? সকালের বদলা তো নিবই বেবি। ওহ, অসভ্য। রেহান আঁচলের দু চোখে চুমু দিয়ে আঁচলকে কোলে তুলে নেয়। সকালে আঁচল রেহানের আগে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু তাতে কি, অসভ্যটা তো বেচারিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। আঁচল অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না। এখন তো প্রচুর রাগ উঠছে এই লোকটার উপর। এইভাবে জড়িয়ে ধরে ঘুমানোর কোনো মানেই হয়? এই লোকটা তো আমার জীবনটারে তেনা তেনা বানাই দিল গো। অনেকক্ষণ যাবৎ অনেক চেষ্টা করো আঁচল রেহানের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছি না। অবশেষে রেগে রেহানকে ধাক্কা মারে। ভাগ্যিস একটুর জন্য বেচারা নিচে পড়ে যায়নি, না হলে তো আজ আঁচলের কপালে মহা দুঃখ ওয়েট করতো। রেহান রেগে আঁচলের দিকে তাকায়। সমস্যা কি তোমার? হ্যাঁ, শান্তিতে একটু ঘুমাতে দিবা তো নাকি? আহারে, ঘুমান না, আপনাকে বারণ করলো কে? হ্যাঁ, শুনি। তাই বলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন? আশ্চর্য। বউ তুমি আমার, তোমাকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো শুনি? দরকার হয় রাস্তার সাইডে বড় বড় কারেন্টের খাম্বা গুলারে জড়াই ধরেন গা, যত সব। বলেই হন হন করে ওয়াশরুমে ঢুকে পড়ে। রিয়ান বেচারা তো পুরোই বেকুব হয়ে গেল। বউ থাকতে শেষে কিনা কারেন্টের খাম্বা জড়াই ধরবো? ছি ছি। রিয়ানও শোয়া থেকে উঠে বিছানায় গম্ভীর মুখ করে বসে থাকে। কিছুক্ষণ পরে আঁচল ওয়াশরুম থেকে বের হয়। আঁচলকে দেখে রিয়ানের মুখের গম্ভীর ভাবটা দূর হয়ে যায়। মেরুন কালারের শাড়ি, মাথায় টাওয়াল পেঁচানো। রিয়ানের মনে উথাল পাতাল শুরু করার জন্য এইটুকুই যথেষ্ট। রিয়ান ঘোল লাগা দৃষ্টিতে আঁচলের দিকে তাকিয়ে আছে আর এক পা করে এগোচ্ছে। আঁচল রিয়ানের চাউনি দেখে একখান ঢোক গেলে 7-5 না ভেবে দিল এক দৌড়। রিয়ান থেমে যায়। কি হলো এটা?
রিহানের তো এবার ঘোল লাগার বদলে রাগ উঠছে। এই মেয়েটা সবসময় তার রোমাঞ্চে জল ঢেলে দেবেই। ইচ্ছে করে তুলে একটা আছাড় দেই। আঁচল রিহানের রুম থেকে বের হয়ে সোজা রিমি রুমে চলে আসে। এসে দেখে রিমি বিছানায় হেলান দিয়ে বসে আছে। রিমি, হ্যাঁ ভাবি বলো। একটা কথা বলতে চাইছিলাম, যদি অনুমতি দাও তো বলি। ও মা ভাবি, এইভাবে কেন বলছো? একটা কেন 100টা বলো। আগে তুমি বসো তো। আঁচল মুচকি হেসে রিমির কাছে বসে। আচ্ছা রিমি, তুমি কি কাউকে ভালোবাসো? রিমি আঁচলের কথা শুনে চমকে যায়। কেন ভাবি হঠাৎ এই কথা? আসলে তখন বাবা তোমাকে কিছু বলছিলেন, কিন্তু তুমি কোনো জবাব না দিয়েই চলে এসেছো, তাই মনে হলো। না ভাবি, আমার এমন কিছুই নেই। আসলে আনইজি লাগছিল তাই। বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছিলে নিশ্চয়ই। আঁচলের কথায় রিমি মাথা নিচু করে হালকা হাসে, যার মানে হ্যাঁ বোঝায়। তাহলে কি তুমি রাজি? হ্যাঁ ভাবি, মা বাবা যা বলে তাই হবে। লক্ষ্মী মেয়ে। আচ্ছা, তোমার ভাইয়াকে বলি আসি গিয়ে। সেও অনেক টেনশনে ছিল এই ব্যাপারটা নিয়ে। আর হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, ব্রেকফাস্ট করবে। ওকে ভাবি। রেহান অফিসের জন্য রেডি হয়ে বসে আছে। এমন সময় আঁচল রুমে আসে। শুনুন। রেহানের কোনো সাড়া নেই। আঁচল রেহানের এমন আচরণে বেশ অবাক হয়। আরে শুনুন না। এবারও রেহানের কোনো রেসপন্স নেই। নিশ্চয় ওই সময়টার জন্য রেগে আছে। তোর আমিও না। আঁচল ভাবছে রেহানের রাগটা কিভাবে ভাঙানো যায়। কিন্তু না, আঁচলের ভাবনায় এক বালতি পানি ঢেলে রেহান রুম থেকে বেরিয়ে যায়। আঁচল বেচারি তো পুরো থমেরে বসে আছে। মা গো মা, এত রাগ দেখাতে হয় নাকি? আঁচল ও রেহানের পিছন পিছন নিচে নেমে আসে। সবাই খাবার টেবিলে। আঁচল দ্রুত গিয়ে রেহানের জন্য একটা চেয়ার রেখে অফরটায় নিচে বসে পড়ে। মা, আমি ক্যান্টিনে খেয়ে নেব, একটু কাজ আছে তাই তাড়াতাড়ি যেতে হবে। আরে একটু কিছু তো খেয়ে যাবি নাকি? না মা, কিছু খাবো না আমি, আসছি আমি। আঁচলের ভাবনায় আবারও এক বালতি পানি ঢেলে দিয়ে রেহান হনহন করে অফিসে চলে যায়। আঁচল বেচারের মুখখানা দেখার মতো হয়েছে। এই বুঝি কেঁদেই দিল। ভাইয়ার যে কি হয় মাঝে মাঝে, ধুর। কি হয়েছে আঁচল, খাবে না তুমি? না মা, আমার খিদে নেই। কেন যে খিদে নেই সেটার গন্ধ আর কেউ না পেলেও আমি ঠিকই পেয়েছি। আঁচলের এই মুহূর্তে ইচ্ছে করছে রিমিকে সোজা মঙ্গল গ্রহে সেন্ড করে দিতে। যদি সেটা সম্ভব হতো তাহলে হয়তো সে সেটাই করত। আঁচল কোনো কথা না বলে রুমে চলে যায়। যা, ছেলেটা না খেয়ে চলে গেল, এখন মেয়েটাও গেল। রিমি গিয়ে একটু পর খাবার দিয়ে আসবেনি, তোমরা খাওয়া শুরু করো। ওর হয়তো ভালো লাগছে না তাই চলে গেছে। আচ্ছা রিমি, কাল চলে গেলি এভাবে, তোর কি কোনো আপত্তি ছিল আমার ডিসিশনে? না বাবা, আপত্তি কেন থাকবে? তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো সমস্যা নেই। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। আঁচল রুমে এসে রাগে জ্বলছে। ইচ্ছে করছে দুই ভাই বোনকে এক বালতি পানিতে চুবিয়ে মারতে। কি অসভ্য রে বাবা! ভাই রাগিয়ে দিয়ে গেল আর বোন রাগের পরিমাণ বাড়াতে ব্যস্ত। অফিসে যাওয়ার পর আর একবারও রেহান ফোন করেনি। দুপুরের দিকে ফোন দিতেই আঁচলের মেজাজ খারাপ হয়ে যায়। যত সব আজাইরা ঢং, সারা সকাল কেটে দুপুর হয়ে গেল, এতক্ষণে ওনার আর ফোন দেওয়ার ইচ্ছে হলো। ধরবই না। কয়েকবার ফোনটা বাজার পরও আঁচল রিসিভ করেনি। এদিকে রেহান বেচারার মনে ভয় ঢুকে যায়। হলোটা কি এই মেয়ে, ফোন কেন তুলছে না? রেহান আর কিছু না ভেবে সোজা বাড়ি চলে আসে। বেল বাজাতেই রিমি গিয়ে দরজা খুলে দেয়। ভাই, তুই এই টাইমে বাসায়? আসলে মাথা ব্যথা করছিল তাই চলে আসলাম। ও, ভালো করছিস। আঁচল কোথায়? ভাবি তো সেই সকাল থেকে মুখ ভার করে নিজের রুমে বসে আছে। আচ্ছা, তোরা ঝগড়া করিসনি তো? মেয়েটা সকালে খেলো না। ও খায়নি? না। ঠিক আছে, আমি দেখছি। রেহান রুমে চলে আসে। আঁচল শুয়েছিল। কারো আসার শব্দ পেয়ে উঠে বসে। রেহান রাগী লোক নিয়ে আঁচলের কাছে আসে। সকালে খাওনি কেন? এমনি। মানে?
এমনি কি কোনো মানে আছে নাকি? আগে জানতাম না তো। এইভাবে কথা বলছো কেন আঁচল? তাহলে কোন ভাবে বলবো শুনি? ওঠো, খেয়ে নেবে চলো। আমি খাবো না, আপনি গিয়ে গিলতে থাকুন। আঁচল প্লিজ চলো, আমারও খিদে পেয়েছে অনেক। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন। রেহান মুচকি হেসে আঁচলের গাল টেনে দেয়। আসছি, তুমি যাও। আঁচল নিচে এসে দেখে অলরেডি সবাই খাবার রেডি করেই বসে আছে। এই যে তুমি নিচে নামলে তাহলে? কেন? আবার বলছো কেন, তাই না? সকাল থেকে যে ঘরে বসে আছো, একবারও কি নিচে নামোনি? সকালে খাওনি, নিশ্চয়ই ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল। না, তেমন কিছু না। আঁচল, রেহান কোথায়? উনি ফ্রেশ হয়ে আসছেন মা। তুমি খাবার রেডি করে ফেলো, মা ভাইয়া বোধহয় সকালে খায়নি। রেহান ফ্রেশ হয়ে খেতে চলে আসে। রেহান, আমি আশরাফকে ফোন করেছিলাম, কি বললো উনি? বলেছে কাল আসবে। ভালো করেছো, আসলে ছেলেটাকেও দেখা হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো। মা, একটা কথা ছিল। হ্যাঁ বলো। আসলে আজ ওনার সাথে একটু শপিং মলে যেতে চাইছিলাম, কিছু কেনাকাটা ছিল। হ্যাঁ যাও, সমস্যা নেই। আর রেহান, তুই তো জানিসই। হ্যাঁ মা। তাহলে আঁচলকে নিয়ে যাস বিকেলে। ওকে। যে বিকেলে আঁচল শপিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু সে ঠিক করেছে তার সাথে রিমিকেও নিয়ে যাবে। রিমি বেচারি তো খুশিতে গদগদ। রেহান, আঁচল আর রিমি তিনজনই বের হয়। রেহান ড্রাইভিং সিটে বসে, রিমি আর আঁচল পিছনের সিটে। রেহান রেগে ওদের দুজনের দিকে তাকায়, যার মানে এটাই, ওরা দুজন রেহানকে ড্রাইভার মনে করছে নাকি? দুজনেই অবুঝের মতো একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে দেয়। শপিং মলে গিয়ে আঁচল রিমির জন্য একটা শাড়ি কিনে, যেটা কাল তাকে পরাবে বলে ঠিক করে রেখেছে। সাথে কিছু ম্যাচিং জুয়েলারি ও কিনে। রেহানের জন্য একটা পাঞ্জাবি আর নিজের জন্য একটা শাড়ি নেয়। শপিং শেষ করে তিনজন রেস্টুরেন্ট থেকেই ডিনার করে আসে। বাসায় এসে আঁচল ফ্রেশ হয়ে নেয়। আঁচলের সব রান্নাবান্না সে করবে বলে ঠিক করে রেখেছে, তাই বেশি রাত না জেগে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রেহানও এসে আঁচলকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আঁচল রেহানের দিকে তাকিয়ে মুচকি হাসে। আমি অনেক এক্সাইটেড জানেন, রিমির বিয়েতে অনেক মজা করতে পারবো, তাই না? আচ্ছা, তুমি কি করে বুঝলে বিয়েটা হবেই? এখনো তো আমরা ছেলেটাকে দেখলামই না। আরে এটা নিয়ে নো টেনশন, কারণ বাবার পছন্দ কখনো খারাপ হবে না। আমি জানি বাবা বেস্ট কাউকেই রিমির জন্য পছন্দ করে রেখেছে, যেমনটা আপনার জন্য করেছিল। ও বাবা, তাই বুঝি? তুমি বেস্ট, তাই না? কেন, কোনো সন্দেহ আছে নাকি? কেন কেন কি বলছো? পুরোটাই সন্দেহ আছে। মানে? তুমি রাগ কেন করছো বেবি? তুমি যে অলওয়েজ আমার মুডটার 12টা বাজাও, সেটা বেস্ট, তাই না? অন্য কেউ হলে তো এমন করতো না। আঁচল রেহানের কথা শুনে আরো রেগে যায়। মা, এখন আর আমাকে ভালো লাগবেই না জানি তো, জান না, বেস্ট কাউকে গিয়ে খুঁজুন। রেহান বেশ বুঝতে পেরেছে আঁচল খেপেছে, তাই আর কথা না বাড়িয়ে রাচলকে টেনে নিজের কাছে আনে। তুমিও আমার জন্য বেস্ট, বুঝলে? হয়েছে, পাম দেওয়া লাগবে না। জি, এবার কথা না বলে ঘুমান, সকালে তো উঠতে হবে নাকি? হ্যাঁ, অনেক কাজ আছে। রেহান আঁচলের কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচল সবার আগে উঠেই সব নিজে নিজেই রেডি করতে থাকে। কিছুক্ষণ পরে রেহানের মা কিচেনে এসে আঁচলকে কাজ করতে দেখে বলে, এ কি আঁচল, এত সকালে উঠে পড়লে যে? আর এসব এক্ষুনি করতে হবে না তো বোকামে, ওনারা আসতে তো আরো অনেক সময় বাকি আছে, তাই না? তাতে কি মা, ধীরে সুস্থে সব রেডি করে রাখি না। আচ্ছা ঠিক আছে, আর শোন, রিমিকে কিন্তু তুমি রেডি করিয়ে দিও, কেমন? ঠিক আছে মা। সবাই চলে আসে। আঁচল রিমিকে কালকের কেনা শাড়িটা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। রিমিকে দেখা সবাই পছন্দ করে, এমনকি ছেলেকে দেখেও রেহান, আঁচল সবাই খুশি হয়, কারণ ছেলে সত্যি সুদর্শন বটে। আচ্ছা, তাহলে যখন কোনো সমস্যা নেই, তাহলে বিয়ের ডেটটা ফিক্স করে ফেলি, কেমন হয়? হ্যাঁ ভালোই হবে, আমাদের তো সমস্যা নেই কোনো।
সবার মতামতে সামনের মাসে রিমি আর নেহালের বিয়ে ঠিক হয়। রিমি আর চোখে একবার নেহালকে দেখছে, অবশ্য খারাপ লাগার মতো না ছেলেটা। নেহালের পরিবার চলে যেতে আঁচল বলে, বাবার পছন্দ আছে বটে। আঁচলের কথা শুনে রেহান ভ্রু কুচকে তাকায়। হ্যাঁ, তা ঠিক বলছো, ছেলেটা দেখতে মাশাআল্লাহ। রেহান রুমে চলে যায়। যাওয়ার সময় ইশারায় আঁচলকেও আসতে বলে। আঁচল রুমে যেতেই রেহান রেগে আঁচলের দিকে তেড়ে আসে। বাবার পছন্দ আছে বটে। হ্যাঁ, এমন ভাবে বলছিলে যেন তোমার খুব পছন্দ হয়ে গেছে নেহালকে। আরে না, আমি তো জাস্ট কথার কথা বললাম। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। রিমির গায়ে হলুদ আজ। আঁচল বেচারি তো অনেক এক্সাইটেড। কিভাবে সাজলে ভালো লাগবে সেই প্রশ্নই করে যাচ্ছে রেহানকে। বারবার কি রঙের শাড়ি পরবো, কিরকম জুয়েলারি পরবো, কেমন চুড়ি পরবো জিজ্ঞেস করতেই আছে। আর রেহান বেচারারও তো জবাব দিতে দিতে হাঁপিয়ে ওঠে। রেগে গেলেও ফোকাস করতে পারছে না। অবশেষে হলুদ রঙের একটা জামদানি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। রেডি হয়ে বের হওয়ার সময় হঠাৎ মাথাটা কেমন ঘুরে যায়। পড়তে গিয়ে ওয়াশরুমের দরজা ধরে নিজের ব্যালেন্সটা রাখে আঁচল। উফ, কি হলো আবার? এরকম কেন লাগছে? সকাল থেকে তো কিছু খায়ও নি, তাই হয়তো উইক ফিল করছি। আঁচল রেডি হয়ে হালকা সাজে বের হয়, কারণ রেহানের কড়া আদেশ হালকা করে সাজবে। বেশি মেকআপ করলে পানিতে চুবাবে। উফ, অসহ্য একটা লোক। আঁচল রুম থেকে বের হয় নিচে যাওয়ার জন্য। এর মধ্যেই কেউ তার পথ আটকায়। আঁচল চোখ তুলে দেখে রেহান দাঁড়িয়ে আছে। বাব্বা, আমার বউটাকে কি সুইট লাগছে তো, ইচ্ছে করছে খেয়ে ফেলি। বাজে কথা কম বলুন, আপনার জন্যই তো ভালো করে সাজতেও পারলাম না। আর একটু সাজলে কত কিউট লাগতো, কত ছেলে যে দেখি ক্রাশ খেয়ে। বলতে বলতে রেহানের দিকে তাকায় আঁচল। রেহানের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। ও, তার মানে তুমি অন্য কাউকে দেখানোর জন্য সাজতে চেয়েছিলে, তাই তো? আমি তো এমনি বাকিটা না বলেই শাড়ির কুচিগুলো ধরে এক দৌড়ে নিচে। আঁচল, এইভাবে দৌড়ে গেলে পড়ে ব্যথা পাবা, স্টুপিড গার্ল। সবাই খুব আনন্দের সাথে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে। যদিও আঁচল সারাক্ষণ ভয়ে ভয়ে ছিল এই বুঝি রেহান ধরে ফেলবে। পরের দিন রিমিকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে যায়। রিমি নিজের ঘরে চুপচাপ বসে আছে, তার সাথে কয়েকজন কাজিনও আছে। কিছুক্ষণ পরেই আঁচল আসে। আঁচল রিমির মুখটা উঁচু করে ধরে। বেচারির চোখ দুটো ফুলে গেছে, মনে হয় সারা রাত কেঁদেছে। এখনো চোখের কোণে পানি স্পষ্ট। আহারে, গেল রে গেল। আঁচলের কথায় রিমি সহ বাকি সবাই অবাক হয়ে আঁচলের দিকে তাকায়। তাদের সবারই একই প্রশ্ন, কি গেল? আমার শ্বশুরের এতগুলা টাকা খরচ করে তোমাকে সাজালাম, আর সেই তুমি কিনা কেঁদে কেঁদে সারা সাজটাই পণ্ড করে দিলে। আঁচলের কথায় রিমি হেসে দেয়। তুমি পারো বটে ভাবি, সিরিয়াস মুহূর্তে কিভাবে হাসাতে হয় তোমার কাছ থেকে ট্রেনিং নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, তা নিয়ে আর অনেক টাইম পাবা। এখন হাসে তো, তোমার সাথে একটা ছবিও তোলা হয়নি। আঁচল রিমির এক কাজিনকে ফোন দেয়। সে আঁচল আর রিমির অনেকগুলো ছবি তুলে দেয়। কোনো সমস্যা ছাড়াই রিমি আর নেহালের বিয়েটা সম্পূর্ণ হলেও বিদায়ের সময় মহা সমস্যার সৃষ্টি করে এই মেয়েটা। কখন থেকে এক কথা বলছে আর তার বাবা মাকে ধরে কেঁদেই যাচ্ছে, আমি যাব না তোমাদের ছেড়ে। বেচারি আঁচলের চোখও পানি চলে আসে। রিমি রেহানের কাছে এসে রেহানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আঁচল রিমির কানে কাছে ফিসফিসিয়ে বলে, রিমি, তোমাকে কিন্তু পেতনির মতো লাগছে গো। এভাবে কেউ মেকআপ নষ্ট করে বলো তো, বোকা মেয়ে। রিমি আঁচলকেও জড়িয়ে ধরে। অবশেষে বেচারিকে এক ফোঁকা জোর করে গাড়িতে নিয়ে বসায়। রিমি চলে যাওয়ার পর রেহানের মুখটা মলিন হয়ে যায়। যতই হোক ছোট্ট বোন তো। আঁচল অনেক ক্লান্ত থাকায় রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। মাথাটা কেমন ঘুরছে। রেহান রুমে এসে আঁচলকে এভাবে শুয়ে থাকতে দেখে আঁচলের পাশে গিয়ে বসে। আঁচল, ফ্রেশ হবে না? হ্যাঁ। তাহলে শুয়ে আছো যে, শরীর খারাপ লাগছে? না। রেহানের সাথে কথা বলার মধ্যে আঁচল বিছানা থেকে লাফ মেরে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। রেহান অবাক হয়ে যায় আঁচলের এমন কাণ্ডে। রেহান কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে আঁচল বেসিনের সামনে এসে ফোমি করে দেয়। আঁচল, আরে ওকে, কি হয়েছে তোমার, বলছো না কেন? কিছু হয়নি তো, একটু খারাপ লাগছিল আর কি। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো,
আমি কফি নিয়ে আসি, ভালো লাগবে দেখো। আঁচল ফ্রেশ হয়ে বিছানায় বসে। রেহান কফি বানাতে গেলে তার মার সাথে দেখা হয়। কি রে তুই এখানে, কিছু লাগবে? না মা, আসলে হঠাৎ করে বমি করছে, তাই ওকে বলে এসেছি ফ্রি হতে কফি বানিয়ে নিয়ে যাই, তাহলে হয়তো একটু ভালো লাগবে। আচ্ছা তুই নিয়ে আয়, আমি গিয়ে দেখি কি হলো। সারা দিন তো ভালোই ছিল মেয়েটা। রেহানের মা দেখে আঁচল বিছানায় শুয়ে আছে। আচল কি হয়েছে, বেশি খারাপ লাগছে? না মা, ঠিক আছে। বমি করলে যে হঠাৎ? এমনি মা, আসলে কাল থেকেই কেমন কেমন লাগছিল। ওমা সে কি, কাল থেকে তোমার এই অবস্থা আর তুমি আজ বলছো? আসলে মা, আপনারা তো টেনশন করবেন তাই। তাই তুমি কিছু না বলে চুপ আছো না? কালই রেহানকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, বুঝছো? না মা, আমি তো ঠিকই আছি, এমনি মাথাটা ধরেছি হয়তো। কোনো কথা না আচল, যা বললাম তাই করো। আচ্ছা মা। রেহানের মা চলে গেলে রেহান হাতে করে কফি নিয়ে রুমে আসে। কি বললো মা? কাল ডাক্তারের কাছে যেতে বলছে, আপনি মাকে বলুন না বুঝিয়ে। শুধু শুধু কোনো মানেই হয় না এইসবের। জি না, যেতে তো হবেই, তাছাড়া আমিও কত কিছু ভাবছি। কি ভাবছেন? কিছু না, কাল ডাক্তারের কাছে গিয়ে দেখি আগে কি বলে। এখন কফিটা নাও। আঁচল কফি খেয়ে কিছুক্ষণ রেহানের সাথে গল্প করে পরে শুয়ে পড়ে। রেহান আঁচলের মাথায় হাত বুলিয়ে দেয়। আঁচল ঘুমিয়ে পড়ে, রেহানও ঘুমিয়ে যায়। পরের দিন সেই কখন থেকে আঁচল আর রেহান বসে আছে চেম্বারে, এখনো রিপোর্ট আসার নাম খবরই নেই। আঁচল প্রচণ্ড রকমের বিরক্তি ফিল করছে। কিছুক্ষণ পরই একজন নার্স এসে রেহান আর আঁচলকে ডেকে নিয়ে যায়। রেহান ভিতরে ভিতরে অনেকটা ভয়ে আছে, কিন্তু ডাক্তারের কথা শুনে তো খুশিতে আত্মহারা হয়ে পড়ার অবস্থা। রেহান বাবা হবে ভাবতেই মনটা ভরে যাচ্ছে। আঁচলও বিশ্বাস করতে পারছে না। রেহান আঁচলকে নিয়ে বাসায় আসে। রেহানের মা বাবাকে খবরটা দিতে তারাও অনেক খুশি হয়। বাড়িতে নতুন সদস্য আসবে বলে কথা। মাম্মা তুমি তুই? রেহান তার রাজকন্যার ডাক শুনতেই দ্রুত রুমে আসে। রেহানের রাজকন্যা রুহি। রেহান আর আঁচলের ফুচকি মেয়েটা, সবে 4 বছর হলো। আটকে আসা কথাগুলো শুনলে যেন রেহানের ভেতরটা শান্তিতে ভরে যায়। কি হয়েছে আমার মামনিটার? তুমি তো মাম্মা না, তুমি তো বাবাই। মাম্মাম তুই? মাম্মাম গোসল করতে গেছে সোনা, এক্ষুনি চলে আসবে। এর মধ্যেই আঁচল হাজির। আঁচল এসে রুহির পাশে দাঁড়ায়। কি হয়েছে আম্মু? তুলে নাও। আঁচল রুহিকে কোলে নিয়ে রুহির কপালে চুমু দেয়। মাম্মা তুমি বাবাইতে তুলে নাও না তেন। রুহির কথা শুনে আঁচল চোখ বড় বড় করে তাকায়, আর রেহান তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আম্মু তুমি তো ছোট, তাই তোমাকে কোলে নি, বাবাই তো এখন বড় হয়ে গেছে না। রুহি কিছু না বুঝে মাথা নাড়িয়ে তার মায়ের কথায় সম্মতি দিয়ে যাচ্ছে। এর মধ্যেই রেহান বলে ওঠে, বউ কোলে নিবা? রেহানের কথা শুনে আঁচল তেলে ভাজা বেগুন হয়ে যায়, আর রেহান পেটে হাত চেপে হেসেই যাচ্ছে। সমাপ্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।